আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছে। আমরা চলে এসেছি বাংলা ভাষা বিজ্ঞানের শেষ পর্ব, তৃতীয় পর্বে আমরা প্রথম পর্বে দেখেছি কীরকম হচ্ছে ভুলভাল অনেক হচ্ছে যারা প্রাবন্ধিক, যারা বিজ্ঞান বিষয়ক বাংলা প্রবন্ধ লিখছিলেন, তারা অনেক যে জায়গায় ভুল করেছে সেই জায়গাগুলো হচ্ছে স্পষ্ট দেখিয়ে দিয়েছেন এই বাংলা ভাষায় বিজ্ঞানের প্রাবন্ধিক রাজশেখর বসু। তিনি স্পষ্ট বলে দিয়েছেন কোথায় কোথায় ভুল হচ্ছে আর কি করলে ভুলগুলো শুধরাবে। তিনি আরও কিছু ভুল দেখাচ্ছেন, এদিকে আমরা দেখি আর কি ভুল দেখাচ্ছেন। তিনি বলছেন যে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন। তাদের বক্তব্য ইংরেজিতে ভাবে আর যথাযথ আক্ষরিক বাংলাতে প্রকাশ করার চেষ্টা করেন। এতে রচনা উৎকট হয়, বিশ্রী হয়, খারাপ হয়, জঘন্য হয়। একটা সেন্টেন্স এখানে আমরা দেখে নিই। বলছে দ্য অটোমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লুপ্রিন্ট স্টেজ। দ্য অটোমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লুপ্রিন্ট স্টেজ। এর মানে সেই নির্বোধ কিছু ওই ট্রান্সলেটর যারা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করছে, ভাবছে যে আমরা বড় কাজ করছি, বাঙালিদের বিজ্ঞান বিষয়ক তথ্য দিচ্ছি, তারা ভুল তথ্য এখানে দিচ্ছে, ভুল ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করেছে? এই ইংলিশটার এই সেন্টেন্সটা লিখেছে পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। কে এটা ক্লিয়ার বুঝতে পারলো? হাত তোলো। কেউ হাত তুলবে না। কি করে ইউটিউবে হাত তুলবে, তাই না? হাত তুললো, আমি কেমন দেখতে পাবো? তারপরে কি মানেটা কি? তার মানে কিছুই বোঝা যায়নি। পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি, এটার মানে আমারও মাথায় ঢুকলো না, চাক চাক করে পৌঁছে গেল। এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। মানে এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি মানে কি? প্রকৃতি বিরুদ্ধ, বাংলা ভাষার বিরোধী হয়ে যাচ্ছে ভাষাটা। বাংলা লেখা বাঙালিরাই বুঝবে না, তাহলে এটা বাংলার প্রকৃতি বিরুদ্ধ হলো না? আমাদের প্রাবন্ধিক কি বলছেন, রাজশেখর বসু কি বলছেন? যে একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়। সেই ইংলিশটার মানেটা যদি একটু ঘুরিয়ে লেখা হয়, কি লিখতে হবে? যে পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি। পরমাণু ইঞ্জিনের নকশা এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি। বোঝা গেল, পরিষ্কার বোঝা গেল। আগেরটা বোঝা যায়নি, কারণ যে লিখেছে আগেরটা সে ওই রকমই একটা নির্বোধ। তারপরে আরেক নির্বোধের আমরা একটা হচ্ছে অনুবাদ দেখব। সেখানে কি বলেছে আগে ইংলিশটা পড়ে নিই। When sulfur burns in the air, nitrogen does not take part in the reaction. যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এটাও বোঝা গেল না। আমাদের প্রাবন্ধিক রাজশেখর বসু বলছেন যে এরকম মাছি মারা নকল না করে, মানে এরকম জঘন্য অনুবাদ না করে, নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে। যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ওটা না লিখে যদি বলতো যে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, তাহলে স্পষ্ট বোঝা গেল, তাই না? এরপর অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এটা অনেকে মনে করেন। এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কিঞ্চিত ঠিক। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে, জায়গা বিশেষে, স্থান বিশেষে কোথাও কোথাও পারিভাষিক শব্দ বাদ দেওয়া যায়। যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শির দাঁড়া নেই। যেমন অমেরুদণ্ডী, এটা যে না লিখতে ইচ্ছা করে, তাহলে অমেরুদণ্ডী জায়গায় আমরা লিখতে পারি যে সব জন্তুর শির দাঁড়া নেই তাদেরকেই অমেরুদণ্ডী বলতো। তাহলে আমরা অমেরুদণ্ডী কথাটাকে সরিয়ে বা অমেরুদণ্ডী এই পরিভাষা প্রয়োগ না করে আমরা লিখতে পারি যেসব জন্তুর শির দাঁড়া নেই। এখানে আমরা একটা স্পষ্ট দেখে নেব যে পরিভাষার উদ্দেশ্যটা কি। এটা খুব শর্ট প্রশ্ন, ভালো হয়, বেশি হয় আর কি। পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা।
পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য সুন্দর করে আন্ডারলাইন করে রাখবে, ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা, ভাষাকে ছোট করে দেওয়া, বড় কথাকে ছোট করা। যেমন মাছের ন্যায় অক্ষী যার মীনাক্ষী, বড় একটা সেন্টেন্স, ছোট করে দেওয়া। তো পরিভাষার অর্থই, পরিভাষার কাজই হচ্ছে ভাষাকে সংক্ষেপ করা। যেমন যেসব জন্তু শিরদাঁড়া নেই, পরিভাষা কি? অমেরুদণ্ডী, তাহলে সংক্ষেপ হলো তো। যেসব জন্তু শিরদাঁড়া আছে, পরিভাষা কি? মেরুদণ্ডী, তাহলে বড় বাক্যকে ছোট করছে কে? পরিভাষা। তাহলে পরিভাষার উদ্দেশ্য কি? ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা, মানে মানেও আবার পাল্টে যাবে না। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। যদি বারবার একটা বিষয়ের বর্ণনা দিতেই থাকতে হয়, যেমন সাপোজ অমেরুদণ্ডী, যেটা অমেরুদণ্ডী, এটা বোঝানোর জন্য যে বারবার লিখতে হয় যেসব জন্তু শিরদাঁড়া নেই, যেসব জন্তু শিরদাঁড়া নেই তারা কিভাবে হাঁটে, সেটা হয়তো বর্ণনা আছে। কিংবা যেসব জন্তু শিরদাঁড়া নেই তারা কি খায়, যেসব জন্তু শিরদাঁড়া নেই, যেসব জন্তু শিরদাঁড়া নেই, যেসব জন্তু শিরদাঁড়া নেই, বারবার যদি অমেরুদণ্ডী জায়গায় যেসব জন্তু শিরদাঁড়া নেই, যেসব জন্তু শিরদাঁড়া নেই, রচনাটা বড় হয়ে যাবে না? পড়তেও বিরক্ত লাগবে, আমি পড়বো না। তারপর সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলবে। প্রথমবার সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের, যে শব্দের সঙ্গে আমাদের পরিচয় বেশি নেই, সেটার একটু ডিটেলস দিতে হবে। সেটা কি? সেটা একটু ব্র্যাকেটে লিখতে হবে। তাহলে প্রথমবার একবার যদি আমরা জানতে পেরে যাই, তারপরের বারগুলোতে বারবার আর হচ্ছে ডিটেলস দেওয়ার প্রয়োজন পড়বে না, তাই না? তারপর আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের তিন রকমের শক্তি আছে। আর এই কথা কে বলেছে? আমাদের বাংলা ভাষার আলংকারিক গণেরা বলেছেন যে কি শব্দের ত্রিবিধ কথা, মানে শব্দের তিনটা শক্তি আছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই বাংলা ভাষা বিজ্ঞান থেকে, বড় প্রশ্ন। এই ত্রিবিধ কথাটা কি? সেটি হচ্ছে অভিধা, লক্ষণা আর কি? ব্যঞ্জনা। অভিধা, লক্ষণা আর হচ্ছে ব্যঞ্জনা। তো এবার এই অভিধা কি, লক্ষণা কি, ব্যঞ্জনা কি আমি বোর্ডে বলছি, বোর্ডে হয়তো লেখা ক্লিয়ার আসছে না, আছে, যাই হোক আমি বলছি যে অভিধা হচ্ছে শব্দের প্রথম চালিকা শক্তি। অভিধা হচ্ছে শব্দের প্রথম চালিকা শক্তি, লক্ষণা হচ্ছে শব্দের দ্বিতীয় চালিকা শক্তি, আর ব্যঞ্জনা হচ্ছে শব্দের তৃতীয় চালিকা শক্তি। অভিধাতে আক্ষরিক অর্থ প্রকাশ পায়, অভিধাতে আক্ষরিক অর্থ প্রকাশ পায়। লক্ষণায় আক্ষরিক অর্থ প্রকাশ না পেয়ে আক্ষরিক অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থ প্রকাশ পায়। মনে রাখবে, লক্ষণায় আক্ষরিক অর্থ প্রকাশ না পেয়ে আক্ষরিক অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থ প্রকাশ পায়। আর যেটা ব্যঞ্জনা, সেখানে আক্ষরিক অর্থের সঙ্গে কোনো রকম কোনো লিঙ্ক, কোনো সম্পর্ক থাকে না। ব্যঞ্জনায় যে অর্থটা দাঁড়ায়, মূল শব্দের সঙ্গে সেই অর্থে কোনো মিল থাকে না। এবার কিছু এক্সাম্পল, যেমন বলেছে এখানে যে দেশ এর মানে কি, এর আক্ষরিক অর্থ কি? দেশ মানে কোনো স্থান, এলাকা, নির্দিষ্ট একটা অঞ্চল, নির্দিষ্ট একটি এলাকা। যেমন একটা আমরা এখানে নাম দিয়েছি ভারত বা নেপাল, একটা নির্দিষ্ট এলাকা। বাংলাদেশ একটা নির্দিষ্ট এলাকা। অ্যাকচুয়ালি ওটা একটা স্থান, তো তাহলে দেশ বলতে স্থান। কিন্তু এবার যদি বলে তাহলে দেশ বলতে স্থান, এটা তাহলে কি অর্থ হলো? এটা হচ্ছে অভিধা। আমি বলেছি অভিধা কি অর্থ প্রকাশ করে? শব্দের তিনটা শক্তি, প্রথম চালিকা শক্তি হচ্ছে অভিধা। অভিধায় শুধু আক্ষরিক অর্থ প্রকাশ করে, তাহলে দেশ মানে স্থান। এবার হচ্ছে দ্বিতীয় চালিকা শক্তিতে এসে যাই, সেখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি দেশের লজ্জা। দেশের লজ্জা, দেশ মানে স্থান, তো এই স্থানের লজ্জা কি? না, ওই দেশের উপর বসবাসকারী জনগণের লজ্জা, মানে দেশবাসীর লজ্জা।
তাহলে আমরা আক্ষরিক অর্থের সঙ্গে একটু মিল পাচ্ছি যে দেশ স্থান, সেই স্থানের উপর বসবাসকারী মানুষজনের লজ্জা, লোকজনের লজ্জা, সেই দেশবাসীর লজ্জা, মানে ওই দেশে বসবাসকারী দেশবাসীর লজ্জা। তাহলে আক্ষরিক অর্থের সঙ্গে কিছুটা সম্পর্ক আছে, কারণ দেশটাই যদি, স্থানটাই যদি না থাকে, স্থানটাই যদি না থাকে, দেশটাই যদি না থাকে, লোকগুলো কি শূন্যে ভাসবে? শূন্যে ভাসবো আমরা না। অতএব দেশ মানে স্থান, স্থানের উপর যে বসবাসকারী যে লোকজনগুলো আছে তাদের লজ্জা মানে দেশবাসীর লজ্জা। তাহলে শব্দের যে দ্বিতীয় চালিকা শক্তি সেটা হচ্ছে কি লক্ষণা। আক্ষরিক অর্থের সঙ্গে এর মূল শব্দের সঙ্গে দেশের লজ্জা মানে দেশবাসীর লজ্জা, মানে মূল শব্দের সঙ্গে কিছুটা মিল আছে। এবার শব্দের তৃতীয় চালিকা শক্তিতে যাব, যেটা হচ্ছে যেখানে আমরা এক্সাম্পল পেয়েছি অরণ্যে রোদন। আচ্ছা, অরণ্য মানে কি জঙ্গল, রোদন মানে কি কান্না, কিন্তু এর মানে কি দাঁড়ায় জানো? অরণ্যে রোদন হচ্ছে নিষ্ফল ক্ষেত, মানে যেখানে আবেদন করে কোনো লাভ হয় না, যেখানে আবেদন করে কোনোরূপ কোনো লাভ হয় না। মানে আমি প্লেনে উঠেছি, আমার কাছে টিকিট নেই, ওখানে কি আমাকে আবেদন করলে ওই প্লেনে রাখবে? রাখবে না। ওখানে ঘাট ধরে হোক আর কলার ধরে হোক কিছু একটা ধরে নামিয়ে দিবে। তাহলে ওখানে আবেদন করলে সে আবেদনে কেউ সাড়া দিবে না, সেটা একটা নিষ্ফল ক্ষেত হয়ে গেল। মানে যেখানে আবেদন করে কোনো লাভ হয় না সেটাকে বলে নিষ্ফল ক্ষেত। আর এটা হচ্ছে যে শব্দটা ভালো আমরা ওয়ার্ডটা পেলাম অরণ্যে রোদন, অরণ্যে রোদন অর্থাৎ নিষ্ফল ক্ষেত। কিন্তু এখানে না আছে জঙ্গল, না আছে রোদন, না হচ্ছে রোদনের অর্থের মানে আসছে, না হচ্ছে অরণ্যে মানে জঙ্গলের অর্থ আসছে। অরণ্যে রোদন মানে পুরোপুরি অর্থটা চেঞ্জ, নিষ্ফল ক্ষেত। যেখানে আবেদন করে কোনো লাভ হয় না সেটাকে বলে নিষ্ফল ক্ষেত। এবার আমরা চলে যাই, তাহলে এটা হয়ে গেল শব্দের তৃতীয় চালিকা শক্তি। বাস, এবার আমরা চলে যাবো যে সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। সাধারণ সাহিত্যে এই উৎপ্রেক্ষা অতিশয়োক্তি লক্ষণা ব্যঞ্জনা এগুলো প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে এগুলো দরকার পড়ে না। বৈজ্ঞানিক সাহিত্যে এগুলো দরকার পড়ে না। এগুলো উপমা অলঙ্কার, উপমাটার কিছু প্রয়োজন হয়, মানে লক্ষণা ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি এগুলো দরকার পড়ে না। যেমন বৈজ্ঞানিক, আমি হচ্ছে একটা বৈজ্ঞানিক সাহিত্য লিখছি, আমি আবার হচ্ছে সেই সালোকসংশ্লেষের কথাতেই যাই। আমরা কখনো দেখিনি যে সালোকসংশ্লেষের সংজ্ঞায়, কখনো একটা দেখিনি যে একটা কিউট অ্যান্ড হ্যান্ডসাম ক্লোরোফিল এবং সূর্যের সেই জলজল করা রশ্মি খুব সন্তর্পণে শোষণ করিয়া নিয়া বা করে নিয়ে মাটির নিচের শক্তিশালী বাহুবলী মূলরম জলকে শোষণ করে নিয়ে, এরকম আমরা উপমার প্রয়োগ কখনো পাই না। ওখানে ঝকঝক করে ক্লিয়ার লেখা থাকে। কি লেখা থাকে? যে হচ্ছে সূর্যালোক উপস্থিতি, পাতা উপস্থিত ক্লোরোফিল, সে সূর্যের আলো শোষণ করে নিয়ে এবং মূলন দ্বারা শোষিত জল, এগুলো হচ্ছে মিশ্রণে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। আমরা সেই হ্যান্ডসাম, কিউট, ড্যাশিং এগুলো ওখানে পাই না। পাই কি সুন্দর ক্লোরোফিল, সফট কোমল মূলরম, এই সমস্ত কিছু পাই না। তাহলে বৈজ্ঞানিক সাহিত্যে এই সমস্ত লক্ষণা ব্যঞ্জনা অতিশয়োক্তি উৎপ্রেক্ষার প্রয়োজন হয় না, যত কম থাকে ততই ভালো। তবে কি কিছু উপমার প্রয়োজন হয়, রূপক ও স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অলঙ্কার বর্জন করাই উচিত। কখনো কখনো কিছু উপমা বা রূপক আসতে পারে, কিন্তু যত কম থাকে ততই ভালো। এখানে আরেকটা কথা আমরা দেখতে পাচ্ছি যে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, মানে হিমালয়ের জন্য কি পৃথিবীটা টিকে আছে নাকি? হিমালয়ের জন্য কি পৃথিবী টিকে আছে? না। কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। মানে ভূগোলের যুক্তিতে এটা বলা যাবে না যে হিমালয়ের জন্যই, মানে একাই সমস্থিতির একাই উদাহরণ হচ্ছে এই হিমালয়, একাই হিমালয় পৃথিবীটাকে ওই আটকে রেখেছে সেই অ্যাস্থনোস্ফিয়ারের উপরে। এটা ভূগোলের যুক্তি নয়। এখানে আমাদের রাজশেখর বসু বলে দিয়েছেন যে কালিদাসের এই উক্তি সে যেন কাব্যেই প্রয়োগ করে, মানে এটা কাব্যেরই উপযুক্ত, এটা ভূগোলের উপযুক্ত কোনো তথ্য নয়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা খুব সহজ সরল হওয়া দরকার এবং স্পষ্ট হওয়া দরকার। বেশি আড়ষ্টতা, বেশি জড়তার দরকার নয়, কারণ বেশি আড়ষ্টতা জড়তা থাকলে আমরা তো বুঝতেই পারবো না, আর না বুঝলে সেটা লিখে লাভ কি?
কিছু লাভ আছে? শুধু কালি খরচ হবে আর কাগজ খরচ হবে আর মাঝে মাঝে পাগলাদের ব্রেনটা খরচ হবে, আর কিছু হবে না। সেই জন্য কি বৈজ্ঞানিক সাহিত্যে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, এটাই মনে রাখা উচিত। তারপর লাস্ট প্যারায় আমরা ঝাঁপ দেব। লাস্ট প্যারাটা আমি একবার রিডিং করে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি যে কি আছে এখানে। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। আরো একটা দোষ আছে, দোষের উপর দোষ, কত দোষ করছে তারা। বলছে অল্প বিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। অল্প বিদ্যা ভয়ঙ্করী, দেখা যায় রাস্তাঘাটে অনেক লোক দুই একটা হয়তো ইংরেজি জানে, তো এমনভাবে ইংরেজিটা প্রয়োগ করার চেষ্টা করে, না জানে কত জানে, মাঝে মাঝে ভুলভালও বলে। তো এই সমস্ত ভুলভাল আমরা হয়তো অনেকে বুঝতে পারি, কিন্তু ওই লোকটাকে গিয়ে হয়তো বলা হয়, দাদা আপনি যে ইংরেজি বলছেন এটা ভুল বলছেন, এগুলো বললে লোকটা লজ্জা পাবে। কিন্তু আমরা এটা তো বুঝতে পারি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ওখানে অনেক হয়তো হচ্ছে ক্রিকেটের দুই একটা শট শিখেছে, ও এমন ভাব নিচ্ছে যে ও কি যে শট মারবে, এই সেই কোচ হ্যান তেন এই সমস্ত কিছু নিয়ে কিছু হয়তো একটু শিখেছে, তাতেই দেখাচ্ছে অমুক কোচের সাথে কাছে শিখে গেছি স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, অনেক কিছু শিখে গেছি। তো অনেক কিছু শিখলে তো ওই আশেপাশে ঘুরতো না। আর যারা অল্প বিদ্যা ভয়, যে সমস্ত অল্প বিদ্যার লোকরা থাকে তারা হচ্ছে বড় কিছু করতে পারে না। তাই অল্প বিদ্যা কি ভয়ঙ্করী, অল্প বিদ্যা আমাদের ভয়ে ত্রাসের সৃষ্টি করে। অল্প বিদ্যার লোকেরা ভুলভাল কথা বলে, সেই কথা শুনে যদি সাধারণ মানুষ শোনে ওটাই বিশ্বাস করবে। সেই জন্য বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই অল্প বিদ্যা লোকেদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। কিছু কিছু লোক আছে এরকম সমাজে, একটু জানে আর বিশাল বড় ব্লাস্ট করে, কি না কি সে জানে, আর তার তত্ত্ব যদি তুমি নাও তুমিও ভুল বুঝলে। অতএব অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো এরকম কিছু লেখক তারা হচ্ছে একটু জেনেছে, একটু ট্রান্সলেট করতে পারে ইংলিশ থেকে বাংলায়, তারা হয়তো কোনো প্রবন্ধ লিখে ফেলেছে, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ হয়তো লিখে ফেলেছে, আর তাতে হচ্ছে রাষ্ট্রকে অবশ্য ভুল দেখতে পেয়েছেন। তিনি ভুল দেখতে পেয়ে সেটাকে সেই লাইন তুলে তিনি সরাসরি বলছেন, লাইন তুলে বলছেন যে কিছুদিন আগে একটা পত্রিকা দেখেছি, সেখানে একজন লেখক কি লিখেছেন, বলেছেন যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই। অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই। অক্সিজেন হাইড্রোজেন কি ভিটামিন? এটা স্বাস্থ্যকর হবে? আরে অক্সিজেন যদি না নিই, অক্সিজেন যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের স্বাস্থ্যটা হবে কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে হবে? আমি অক্সিজেন বন্ধ দিলাম, থাকলাম 4-5 মিনিট, তারপরে কি হবে? ধরাশায়ী হয়ে যাব, মরে যাব। তো অক্সিজেন যদি গ্রহণ না করি, আমি যদি বেঁচেই না থাকি, তাহলে স্বাস্থ্যটা আমার কোন দিক দিয়ে লাগবে? তো এই অল্প বিদ্যা ভয়ঙ্কর লোকটা, অল্প বিদ্যার লোকটা কি লিখেছে যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই। বাহ! ব্যক্তির আরো একটা লাইন দেখি, ব্যক্তি কি লিখেছে, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র। আরে বাবা, বেঁচে না থাকলে স্বাস্থ্যটা আসবে কোন দিক দিয়ে বাবা? আর কি বলছে, আর ওর তথ্য শেষই হয়নি সেই ব্যক্তির, মহান ব্যক্তির। তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। ওজোন গ্যাস কোন অ্যাঙ্গেল থেকে স্বাস্থ্যকর হলো? ওজোন গ্যাস কোথায় থাকে, কোন স্তরে থাকে? সেই স্তর, সেই ওজোন গ্যাসের যে স্তর থাকে সেটা ভেদ করে সূর্যের অতি বেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আসতে পারে না। সেই অতি বেগুনি রশ্মি যদি সরাসরি এসে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা নিশ্চয়ই জানি, ভূগোল পড়েছ, জানো সূর্যের অতি বেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পড়লে কি হয়। একেই তো সেই ওজোন হল সৃষ্টি হয়েছে, তাতে একটু একটু করে আসছে। আর ওজোন স্তরটা যদি নাই থাকতো, তো পৃথিবীতে জনমানব কিছুই থাকতো না। তো এই ব্যক্তি কি বলছে, ওজোন গ্যাস নাকি স্বাস্থ্যকর। জানি না কোন অ্যাঙ্গেল থেকে ওজোন গ্যাসকে স্বাস্থ্যকর পেয়েছে। ওজোন গ্যাস, হ্যাঁ ওজোন গ্যাস অতি বেগুনি রশ্মি আসতে বাধা দেয় মাত্র। ওজোন গ্যাস স্বাস্থ্যকরের আবার কি আছে? রাজশেখর বসু বলছেন এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কিন্তু যারা এই সমস্ত ওজোন গ্যাস কি, সে তার কাজ কি, যারা জানে না, তারা যদি এরকম তথ্য পড়ে, ওরা তো বুঝবে যখন লিখেছে, যখন পত্রিকায় যখন প্রকাশ হয়েছে, তাহলে তো ঠিকই লিখেছে, ভুল কেন লিখবে? সাধারণ মানুষ না জানলে তো এটাই বিশ্বাস করবে। তাই প্রাবন্ধিক কি বলছেন, এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা
সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করিয়ে নেওয়া। অতএব সম্পাদকের উচিত, সাপোজ আমি একটা পত্রিকার সম্পাদক, তো আমার কি উচিত যে যদি কেউ হচ্ছে নতুন, আমরা দেখি যে বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ লিখছে কোনো অনভিজ্ঞ ব্যক্তি, নতুন ব্যক্তি, সে যদি কোনো বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ লেখে, তাহলে আমার উচিত তার সেই প্রবন্ধটা কোনো অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করিয়ে নেওয়া যে সে ঠিক লিখেছে কি না, তারপর আমার উচিত হবে সেটা পত্রিকায় প্রকাশ করা, তখন সেটা ঠিক আছে। আর যদি আমি অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই না করে প্রকাশ করে দিই, তাহলে সাধারণ পাঠকের পক্ষে সেটা ক্ষতি হবে। তাহলে আমাদের আজকের এই যে আলোচনা শেষ হলো, শেষ করার পরেও দুটো কথা বলি, দুটো কথা 3টা 4টে 5টা হয়ে যেতে পারে। এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ যুক্তিতর্কের বিষয়। যদি আমার কথা বলাতে বা কোনো যুক্তির যদি কোনো অংশে তোমাদের মনে হয় যে এটা আমি ঠিক ক্লিয়ার বুঝতে পারলাম না, তাহলে যোগাযোগ করার চেষ্টা করবে, কিংবা যদি গৃহশিক্ষক থাকে তাদের কাছ থেকে বিষয়টা ক্লিয়ার করে নেবে। কিন্তু ক্লিয়ার করে নেবে, যার কাছেই ক্লিয়ার করে নাও, ক্লিয়ার করে নিতে হবে, সেটা আমার কাছেই হোক আর যার কাছেই হোক। যদি আমার যুক্তিতে কোথাও তোমাদের যদি অসঙ্গতি লেগে থাকে, অসঙ্গতি মনে হয়, তো সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, না হলে নিজ নিজ গৃহশিক্ষকের কাছে কিংবা ফ্যামিলির কারো কাছে বিষয়টাকে বুঝে নিবে, কিন্তু ক্লিয়ার করে নাও। আর টেক্সট বইটাকে বারবার করে পড়তে হবে, টেক্সট বইটাকে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়তে হবে, কারণ প্রশ্ন খুব লাইন ধরে প্রশ্ন আসতে পারে। কে বলেছে, কখন বলেছে, কোথায়, কখন, কিভাবে। এই বাংলা ভাষায় বিজ্ঞান থেকে অজস্র শর্ট প্রশ্ন আছে, যদি খুঁটিয়ে না পড়ো বুঝতে কিন্তু পারবে না। অতএব খুঁটিয়ে পড়বে, বাংলা ভাষা বিজ্ঞান সহ সমস্ত টেক্সট বুকটা খুঁটিয়ে পড়বে। তো তোমরা সকলেই ভালো করে পড়বে এই আশা রাখছি, এবং আশা করছি সকলেই সুস্থ শরীরে আছো এবং সুস্থ শরীরে থাকবে। এই আশা নিয়ে আজকের মতো আমার এই বাংলা ভাষায় বিজ্ঞানের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।